তো আমি আপনার কাছে আসছি, তার আগে একটা ফর্ম আপনাদের কাছে গেছে, একটু ফিল আপ করে দেবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে কতটা আপনাদেরকে আজকে ইম্প্যাক্ট আনতে পারলাম। খুব ভালো লাগবে যে এরকম ইম্প্যাক্ট যদি আমরা সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে পারি। তো ডাক্তারবাবুকে বেশি করে আমরা রাখবো না, তো ডাক্তারবাবু চলে যাবে, তার আগে একটা প্রশ্ন নিয়ে নিই এখান থেকে। নমস্কার, প্রথমত এই সংস্থাকে এবং ডাক্তারবাবুকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই সময় দেওয়ার জন্য। আমার কথা কি শোনা যাচ্ছে? থ্যাংক ইউ। আমার প্রশ্ন হচ্ছে, আমি বিগত 3-4 বছর ধরে জেনেটিক মেডিসিন ইউজ করছি। তো জেনেটিক মেডিসিন ইউজ করতে গিয়ে একটা সমস্যা দেখছি যে আমি ধরছি যে ব্র্যান্ড ওষুধ মানে যেটা ডাক্তার রেকমেন্ড করে সেটার সাথে জেনেটিক মেডিসিনের একটা ফারাক হয়। কোনো একটা কম্পোজিশন হয়তো বেশি আছে বা কোনো একটা কম্পোজিশন নেই, এইরকম জিনিসটা আমি বিগত 3-4 বছর ধরে দেখছি। আর একটা জিনিস জানতে চাই, শুধুমাত্র কি কম্পোজিশনগুলো দেখে নিলেই কি হয়ে যাবে জেনেটিক ক্ষেত্রে, বা যদি কোনোটা বেশি থাকে কম থাকে সেই ক্ষেত্রে কি করতে হবে? যদি আপনি যেটা খেতে থাকে তার সঙ্গে একই থাকে তাহলে তো কোনো ব্যাপারই না। যদি দেখেন কোনো জিনিসটার একটা এক্সট্রা জিনিস আছে বা কোনো একটা কম্পোজিশন নেই, বা 40-এর জায়গায় 30 আছে বা 25 আছে, সেটা ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে নেবেন যে ওই পার্থক্যটা অ্যাকসেপ্টেবল কিনা। ধরুন একটা ভিটামিন, একটা উদাহরণ দিচ্ছি, ধরুন একটা ভিটামিনের মধ্যে কম্পোজিশনে 8-9 রকমের ভিটামিন মিনারেল থাকে, তার মধ্যে 2-1টা এমন গুরুত্বপূর্ণ নয়, ধরুন সেইটা তফাৎ হলো, তাহলে বিরাট কিছু এসে যায় না। কিন্তু সেটা নিজে তো বুঝতে পারবেন না, আপনি যে ডাক্তারবাবুকে দেখান তাকে সেই জিনিসটা জেনেটিক মেডিসিনটা নিয়ে গিয়ে দেখাবেন যে এটা চলবে, উনি যে কারণে দিয়েছে সেটা বুঝে বলবেন। যদি উনি বলেন চলবে তাহলে চলবে, ঠিক আছে। নিজে ডিসিশন না নিয়ে একবার দেখিয়ে সেটা করাই না। আর এই ব্যাপারটা নিয়ে একটু যদি বলেন, মানে শুধু কি কম্পোজিশনটা দেখলেই হবে? কম্পোজিশনের সঙ্গে যেটা উনি বললেন খুব ইম্পর্টেন্ট, ওই সার্টিফিকেশন আছে কিনা দেখে নেবেন। এফডিএ আর এটার সার্টিফিকেশন যদি থাকে তাহলে জানবেন স্ট্যান্ডার্ড মেনটেন করছে। যেমন আমরা কোনো জিনিস কিনতে গিয়ে আইএসআই ছাপ দেখি না, আছে না বিভিন্ন কম্পোজিশনের একটা স্ট্যান্ডার্ডাইজেশন ছাপ আছে, তো সেইটা যদি থাকে সেই সার্টিফিকেটটা তো এমনি এমনি পাওয়া যায় না, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করলেই পাওয়া যায়, তো সেটা থাকলে আপনি নিতে। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। তো উনি বললেন সল্ট কম্পোজিশনটা দেখেই নিতে, থাকলে একই থাকলে কোনো রকম প্রবলেম হবে না। আর একটা বলেছেন সার্টিফিকেশন, তার নাম হচ্ছে লিখে নিন জিএমপি এন্ড এফডিএ। জিএমপি এন্ড এফডিএ থাকলে আপনি নিতে পারবেন যদি সল্ট কম্পোজিশন একই থাকে, কোনো চিন্তা নেই সেক্ষেত্রে। আর একটা জিনিস বললেন যেরকম ফুডের বললেন, ফুডের ক্ষেত্রে কি হয় এফএসএসআই হয় না লাইসেন্স, ঠিক এরকম এফডিএ এন্ড জিএমপি। তো ডাক্তারবাবুর কাছে আমরা লাস্ট প্রশ্ন যাবো, ডাক্তারবাবুকে আমাদের ছেড়ে দিতে হবে, উনি অনেক ব্যস্ততম সময়তে আমাদের কাছে এসছেন। আমি ডক্টর নুরুল ইসলাম, এই রমেন বাবুর মাধ্যমে অনেকদিন ধরেই ওষুধটা খাই, কোনো অসুবিধা হয় না। আপনার কাছে আমার যে আমি যখনই কোনো বিকল্প ওষুধ কিনতে যাব, কম্পোনেন্ট এক, আমি নিশ্চিতভাবে সেটা নিতে পারি। তো কম্পোনেন্ট এক, কম্পোজিশন যদি এক হয়, আর যদি ওই রকম স্ট্যান্ডার্ডাইজ মেনটেন করে স্ট্যান্ডার্ড সার্টিফিকেট থাকে এফডিএ অ্যাপ্রুভড এগুলো, তাহলে আপনি নিতে পারেন। কারণ আমি 30 বছর ধরে সুগারের পেশেন্ট এবং দুবেলা আমাকে ইনসুলিন নিতে হয়। আমার মতো পেশেন্টের রিস্ক নেওয়া ঠিক হবে কিনা? না, ওই যদি ওই স্ট্যান্ডার্ডাইজ মেনটেন করা জিনিস হয় তাহলে আপনি তো পরবর্তীকালে টেস্ট করে দেখেও নেবেন। আপনি 15-20 দিন নিয়ে একটা টেস্ট করে দেখবেন, তাতে যদি দেখা যায় ঠিকই আছে তাহলে ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। ডাক্তারবাবু ওটাই বললেন যে সল্ট কম্পোজিশন যদি সেম হয় আপনি, আর জিএমপি এন্ড এফডিএ সার্টিফাইড যদি হয় আপনি নিতে পারবেন। তারপরে উনি আরো একটা সাজেশন দিলেন, আপনি 1 মাস নিয়েই দেখুন না, তারপরে চেক আপ করে নেবেন, আপনার কাছে আপনার রেজাল্ট আপনার কাছে থাকবে সামনে। ঠিক আছে, অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, এতক্ষণ আপনি সময় দিলেন আমাদেরকে, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদটা অনেক কম হবে, ঠিক আছে। ধন্যবাদ। তো ডাক্তারবাবুর জোরটা হাততালি হোক। প্রশ্ন করবেন? আর ডাক্তারবাবু একটু লাস্ট প্রশ্ন নিয়ে নিন। আচ্ছা, আমরা যেমন যাদের হাই প্রেশার, যাদের আমরা তো সবাই বাইরে রান্না করি, খাই, মেনলি যেটা ইউজ করি দ্যাট ইজ কল্ড কমন সল্ট।
Is there any difference between common salt, rock salt and black salt? দেখুন আমরা যাকে নুন বলে জানি সেটা তো সোডিয়াম ক্লোরাইড, তো সেই সোডিয়াম NaCl, তো সোডিয়াম ক্লোরাইডের ওই সোডিয়াম পোর্শনটা আমাদের প্রেসারের সঙ্গে রিলেটেড। এবার কমন সল্ট যেগুলো তার সোডিয়াম ক্লোরাইডের কম্পোজিশনটা আমরা জানি বলে তাতে সোডিয়াম দিচ্ছি। এবার অন্য সল্টে সোডিয়ামের কম্পোজিশন হয়তো একটু কম বেশি হয়, কিন্তু তার সেটা কি সল্ট আপনি তো জানেন না। ইন জেনারেল ওই জন্য আমরা বলি অ্যাভয়েড করাই ভালো। আপনি যে কোনো সল্টই, এবার সে সত্যি করেই সেই সল্টটা কীরকম দিচ্ছে, আমাদের ব্ল্যাক সল্ট বলে যা দিচ্ছে তার অ্যাকচুয়াল কম্পোজিশন তো আপনি জানেন না, তো ফলে সেটা রিস্ক না নেওয়াই ভালো। আমার মনে হয় যার প্রেশার আছে তার নুন ছাড়া খাওয়া হ্যাবিট করে দিন। আচ্ছা, পটাশিয়াম ক্লোরাইড যেটা আছে সেটা ইউজ করা যেতে পারে? আপনার প্রেশারের জন্য সেটা না, কিন্তু পটাশিয়াম লেভেল খুব ইম্পর্টেন্ট হার্টের ক্ষেত্রে। পটাশিয়াম বেশি থাকাও খারাপ, পটাশিয়াম কম থাকাও খারাপ, সেটাও আপনার আননেসেসারি ইউজ না করা। আমি সবসময় বলবো প্রেশারের রোগী নুন ছাড়া খাওয়া প্র্যাকটিস করুন, এবং প্র্যাকটিস করলে কিন্তু করা যায়। আমি নিজে আপনাকে বলি, আমার কোনো প্রেশার নেই, কোনো রোগ নেই, কিন্তু আমি ডিম সেদ্ধ থেকে শুরু করে কোনো জিনিস নুন দিয়ে খাই না। আমি কাঁচা নুন খাই না, আমার নুন খেলে বড় অসুবিধা হয়। আচ্ছা, প্র্যাকটিস করুন, সব হয়ে যাবে। মানে লোকে বলে কাঁচা নুন আর রান্নার মধ্যে কি একই থাকে, সোডিয়ামটা তো সোডিয়ামই থাকবে। সোডিয়াম ক্লোরাইড থেকে হয়তো অন্য একটা ফর্মের সল্টে ট্রান্সফার হতে পারে, কিন্তু সোডিয়ামটা তো সোডিয়ামই থাকে। অনেকেই বলে নুন ভেজে খাই, এই খাই, ওই খাই, ভাজু না তাই সোডিয়ামই থাকবে, সে তো আর অন্য কিছু হবে মানে সেটা তো কমছে না, না করাই থাকে। হ্যাঁ, দেখুন আমি